মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। আজকে রাতের বৈঠকখানার প্রস্তাবনা রাজু পালের কলমে অতীতের হাতছানি। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সুমিত। শুরু হচ্ছে অতীতের হাতছানি। আমরা সবাই একবার অতীতে ফিরে যেতে পারলে বেশ ভালো হতো, তাই না? আবার সেই ছোটবেলার বন্ধুগুলো সবাই একসাথে হতে পারতাম। কতই না ভালো হতো। না থাকতো সংসারের টান, না থাকতো কাজের চাপ, থাকতো শুধু অতীতের বন্ধুগুলোর সাথে খেলাধুলা আর হই হুল্লোড়। চলুন দেখা যাক এই গল্পের মাধ্যমে আপনাকে অতীতে নিয়ে যেতে পারি কিনা। সালটা 2070। সময়টা সবে শীতটা কেটে বসন্তে পা দিয়েছে। মানিকবাবুর বয়সটা তখন 70 ছুঁই ছুঁই। মানিকবাবু খাটে বসে গল্পের বই পড়ছে। এমন সময় মানিকবাবুর নাতি সোহম ঘরে ঢুকে মানিকবাবুকে বলল, দাদু, ও দাদু, আমার ফোনের চার্জারটা দেখেছো? মানিকবাবুর নাতির বয়স 16 বছর। মানিকবাবুর ছেলে সোহমের 16 বছরের জন্মদিনে ফোনটা গিফট করেছিল। তো মানিকবাবু বইয়ের পাতা থেকে মুখটা তুলে বলল, দাদু ভাই, তোমার ফোনের চার্জারটা এই ঘরে কি করে আসবে বলো? তুমি বরং তোমার ঘরে গিয়ে দেখো। এই কথা শুনে সোহম ছুটে চলে গেল মায়ের ঘরে। মানিকবাবু দরজার দিকে তাকিয়ে হালকা হাসতে হাসতে ভাবতে থাকলো, এখনকার ছেলেরা হাতে ফোন পেয়ে বাইরে খেলাধুলা করতেই ভুলে গেছে। আমাদের সময় মাঠে ঘাটে আগানে বাগানে চুরোচুরি করে বেড়াতাম। মানিকবাবু এইসব ভাবতে ভাবতে আবার বইয়ের পাতায় মন দিল। মানিকবাবুর স্ত্রী 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপর থেকে মানিকবাবুর ছেলে, ছেলের বউ ও তার নাতি সোহমকে নিয়ে তার সংসার। মানিকবাবুর বই পড়া হয়ে গেলে রান্নাঘরে গিয়ে বৌমাকে জিজ্ঞেস করলো, বৌমা, রান্না হয়ে গেছে? বৌমা ফোনটা ঘাঁটতে ঘাঁটতেই বলল, এই তো বাবা, হয়ে এসেছে। আপনি স্নানটা করে নিন, আমি খেতে দিচ্ছি। মানিকবাবু আবার জিজ্ঞেস করলো, বাবুকে দেখছি না, বাবু কোথায়? মানিকবাবু তার ছেলেকে বাবু বলে ডাকে। বৌমা ফোন ঘাঁটতে ঘাঁটতে উত্তর দিল, আপনার ছেলে ল্যাপটপে কাজবাজ করছে। আজ তো রবিবার, আজ ছুটির দিন, আজকেও কাজ? মনে মনে বিড়বিড় করতে করতে মানিকবাবু স্নান করতে চলে গেল। এরপর খেতে বসে মানিকবাবু তার ছেলেকে বলল, বাবু, আমার পায়ে ব্যথা ওষুধটা শেষ হয়ে গেছে, একটু এনে রেখে দিস না। মানিকদার ছেলে খেতে খেতে বলল, ঠিক আছে বাবা, আমি অনলাইনে অর্ডার করে দেবো, চলে আসবে। খাওয়া দাওয়া হতে মানিকবাবু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলায় ঘুম থেকে উঠে মানিকবাবু ছাদে পায়চারি করতে গেল। ছাদে একটু হালকা হাওয়ায় মানিকবাবুর তার বউ শর্মার কথা মনে পড়ে গেল। এই তো কিছুদিন আগের কথা। একটা লাল বেনারসি পরে মাথায় এক মাথা সিঁদুর নিয়ে বাড়িতে এলো। প্রথম দিকে একটু ঘাবড়ে গেলেও পরে সব কিছু সামলে নিয়েছিল শর্মা। ঘরের সব কাজ একা হাতেই করত, বেশ সাজিয়ে গুছিয়ে রাখতো সংসারটাকে। এই সব ভাবতে ভাবতে কখন সন্ধে হয়ে গেছে মানিকবাবু বুঝতে পারেনি। মানিকবাবু যখন হাত ঘড়িটার দিকে তাকালো তখন 6:30 বাজে। মানিকবাবু ঘড়িটা দেখে নিচে নিজের ঘরে চলে এলো। মানিকবাবু ঘরে এসে চশমাটা খুঁজে নিয়ে গল্পের বইটা খুলে বসলো, কিন্তু আজকে আর মানিকবাবুর বই পড়তে ভালো লাগছে না। তাই কি করবে ভেবে না পেয়ে পাশে বইটা বন্ধ করে রাখতেই কারেন্ট চলে গেল। মানিকবাবু মনে মনে ভাবলো, বেশ ভালোই হচ্ছে, বাইরে গিয়ে বাবুদের সাথে একটু গল্প করা যাবে। মানিকবাবু এই ভেবে বাইরে গিয়ে দেখলো বাবু ল্যাপটপে কাজ করছে এবং বৌমা ফোনে রান্নার ভিডিও দেখছে আর সোহম গেম খেলছে। এই ভেবে মুখটা ফ্যাকাশে করে মানিকবাবু আবার ঘরে চলে এলো। মানিকবাবু ঘরে এসে ভাবতে লাগলো, আমাদের সময় কারেন্ট চলে গেলে বাড়ির সবাই সব এক জায়গায় বসে গল্প করত, একটা ছোট হারিকেনে আলো জ্বলতো, বাবা কাকারা কাজের বিষয়ে গল্প করত, মায়েরা সংসারের এটা ওটা নিয়ে গল্প করত, আমরা ছোটাছুটি করতাম, আর আমাদের মাঝে একটা বাটিতে মুড়ি মাখা থাকতো। সবাই এক মুঠো করে নিত, আবার যে যার গল্পের মধ্যে ঢুকে যেত। এই সব ভাবতে ভাবতে মানিকবাবু কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো সোহমের ডাকে। দাদু,
ও দাদু, মা তোমাকে খেতে ডাকছে। মানিকবাবু সোহমের ডাকে ঘুম থেকে উঠে চোখে চশমাটা লাগিয়ে খেতে চলে গেল। খেতে বসলে মানিকবাবুর ছেলে বলল, বাবা, তোমার ওষুধটা অর্ডার করে দিয়েছি, কালকে চলে আসবে। বাবু কিছু না বলে খেয়ে উঠে ঘরে এসে শুয়ে পড়ল। মানিকবাবু শুতেই কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যেতেই মানিকবাবু একটা আবছা স্বপ্ন দেখল। মানিকবাবু দেখল কতগুলো ছেলে, এই 16-17 বছরের হবে, মানিকবাবুকে হাতছানি দিয়ে ডাকছে। মানিকবাবু ওদের মুখ ভালো করে স্পষ্ট করে দেখতে পেল না। মানিকবাবু যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। মানিকবাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়তে লাগলো। এরপর খবরের কাগজ পড়া হয়ে গেলে মানিকবাবু ভাবল একটু বাইরের দিকে ঘুরতে যাবে। চেয়ার থেকে উঠতেই বুঝতে পারল তার শরীরটা একটু খারাপ লাগছে, পায়ে হাঁটুর ব্যথাটাও যেন বেড়েছে। তাই মানিকবাবু আর হাঁটতে না গিয়ে আবার চেয়ারেই বসে পড়ল। দুপুরের খাওয়া সেরে মানিকবাবু ঘরে শুয়ে পড়ল। বিকেলবেলায় যখন মানিকবাবুর ঘুম ভাঙল তখন মানিকবাবু বুঝতে পারল সকালের তুলনায় শরীরটা একটু ঠিক লাগছে না। বিকেলবেলায় সোহম দাদুর কাছে এসে বলল, দাদু, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। মানিকবাবু কি করবে, নাতির আবদার রাখতেই হবে। ঘুরতে ঘুরতে তারা চলে এলো স্কুলের মাঠটার সামনে। মাঠটার সামনে আসতেই মানিকবাবুর পাটা কেমন যেন থমকে গেল। মাঠটাকে দেখে পুরনো কত স্মৃতি মনে পড়ে গেল মানিকবাবুর। এই মাঠটাতেই মানিকবাবুর ও তার বন্ধুরা সকাল বিকেল পড়ে থাকতো, কত কিনা খেলতো, ক্রিকেট, ফুটবল, গুলি ডান্ডা, গাদি, আরো কত খেলা। মানিকবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহম বলল, কি হলো দাদু, চলো। মানিকবাবু মাঠটার দিকে আঙুল দেখিয়ে বলল, দাদু ভাই, এই মাঠটাতে আমরা তখন 10-12টা ছেলে মিলে কি নাই করেছি। কত ধরনের খেলা খেলেছি এই মাঠটাতে, ক্রিকেট, গাদি, লাল লাঠি, আরো কত রকমের খেলা খেলেছি এই মাঠটাতে। দাদুকে থামিয়ে দিয়ে সোহম বলল, গাদি খেলাটা কি দাদু? তখন মানিকবাবু হেসে বলল, মাটিতে দাগ কেটে কতগুলো ঘর কাটা থাকতো। এক দল এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার চেষ্টা করতো, আর আরেক দল তাদেরকে বাঁধাতে যাওয়ার চেষ্টা করতো। সোহম শুনে মাথা নাড়ল। মানিকবাবু বলে চলল, এখন তো এই মাঠটাতে জঙ্গল হয়ে গেছে, আর কেউ আসেও না এই মাঠে। আর আমাদের সময় এই মাঠটাতে সব সময় ছেলে পুলেতে ভরে থাকতো। মানিকবাবুরা যখন ঘরে এলো তখন সন্ধে নেমে গেছে। মানিকবাবু ঘরে ঢুকে কি মনে হতে হাতে ফোনটা নিয়ে বসলো। তারপর সোহমকে ডেকে বলল, দাদু ভাই, আমার ফোনে একটু ফেসবুকটা খুলে দাও তো। তখন সোহম অবাক হয়ে বলল, দাদু, তুমি ফেসবুক করতে? তখন মানিকবাবু হালকা হেসে বলল, হ্যাঁ, সে অনেক কাল আগের কথা, তখন করতাম। তখন সোহম হাতে ফোনটা নিয়ে বলল, দাদু, তোমার ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে তো? তখন মানিকবাবু বলল, সে কি আর মনে থাকে, তবে আমার একটা পুরনো ডায়েরিতে লেখা আছে। এই বলে মানিকবাবু পুরনো ডায়েরিটা ট্রাঙ্ক থেকে বার করে পাসওয়ার্ডটা দেখিয়ে দিল। সোহম ফেসবুকটা খুলে দিয়ে দাদুর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে গেল। মানিকবাবু ফেসবুকটা খুলে দেখলো কতগুলো নোটিফিকেশন জমে আছে, কতগুলো মেসেজও যেন কেউ করেছে। মানিকবাবু মেসেজগুলো দেখতে দেখতে ভাবলো যারা মেসেজগুলো করেছিল তারই বন্ধু তারা। তরুণ, শঙ্কর, খোকন, সুবল, প্রদীপ, আরো অনেকে। তাদের একটা গ্রুপও ছিল, নাম ছিল দেশের ভাই। কিন্তু তারা এখন কেউ বেঁচে নেই, শুধু মানিকবাবু একা জগতে পড়ে আছে। এইসব ভাবতে ভাবতে মানিকবাবু ফোনটা রেখে দিল। রাত্রিবেলায় যখন মানিকবাবু খেতে যাবে তখন সে বুঝলো
শরীরটা তার আবার খারাপ করছে। তাই সে তাড়াতাড়ি খেয়ে এসে শুয়ে পড়ল। মানিকবাবু ঘুমের মধ্যে আজকে আবার সে স্বপ্নটা দেখল। আজকের স্বপ্নটা আগের দিনের তুলনায় যেন একটু স্পষ্ট। মানিকবাবু দেখল 4-5 জন না, মোটামুটি 10-12 জন ছেলে তাকে হাত ছানি দিয়ে ডাকছে, আর কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলছে, তোর সময় হয়ে এসেছে, এবার আমরা তোকে নিয়ে যাব। কিন্তু এখনো তাদের মুখগুলো স্পষ্ট না। আতঙ্কে মানিকবাবু যখন ঘুম থেকে উঠল, তখন ভোরের আলো ফুটেছে। মানিকবাবু ঘুম থেকে উঠে বুঝতে পারল তার শরীরটা আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। তাই মানিকবাবু বৌমাকে ডেকে বলল, বৌমা, আজকে চাটা একটু ঘরে দিয়ে যেও তো। বৌমা ঘরে চা দিয়ে যেতেই মানিকবাবু চা খেয়ে শুয়ে পড়ল। এরপর 2 দিন আর মানিকবাবু ঘর থেকে বেরোয়নি, ঘরেই শুয়েছিলেন। আর রোজ রাতে সেই স্বপ্নটা বারবার আসতো। আজকে রাতে এই শরীরটা আরো একটু বেশি খারাপ হওয়ায় মানিকবাবু না খেয়ে শুয়ে পড়লেন। আজকেও রাতে সে স্বপ্নটা এলো। আজকের স্বপ্নটা মানিকবাবু পুরো স্পষ্ট দেখতে পেলেন। তিনি দেখলেন যে 10-12টা ছেলে তাকে ডাকতো, তারা তারই ছোটবেলার বন্ধু। তরুণ, শঙ্কর, খোকন, সুবল, প্রদীপ, সবাই। যখন তিনি স্বপ্নটা দেখছেন, তখনই দরজায় টোকা দেওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেল। তিনি দরজা খুলে দেখলেন এই মাঝরাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে শঙ্কর। মানিকবাবু শঙ্করকে দেখে চমকে গেলেন। শঙ্কর তখন বলল, স্কুলের মাঠটাতে চ, আমরা সবাই এসেছি তোকে নিতে। মানিকবাবু কি বলবেন বুঝে উঠতে পারলেন না। মানিকবাবু মন্ত্রমুগ্ধের মতো শঙ্করের সাথে চলতে লাগলেন। কোনো এক অদৃশ্য মায়া বলে শঙ্কর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। মানিকবাবু ভুলেই গেছেন যে শঙ্কর তো 5 বছর আগে ক্যান্সারে মারা গেছে। তাছাড়া মানিকবাবুর সব শরীরের রোগ যেন কেউ শুষে নিয়েছে। শঙ্কর তাকে নিয়ে গেল সেই মাঠটার সামনে। মানিকবাবু মাঠটার সামনে গিয়ে দেখলেন কেউ যেন মাঠটার মাঝখানে একটা আলোর ঝটা সৃষ্টি করেছে। এই সেই আলোর ঝটা দাঁড়িয়ে আছে তারই ছোটবেলার বন্ধুগুলো। মানিকবাবুর সম্বিত ফিরল শঙ্করের ডাকে। শঙ্কর তাকে বলছে, চ, সবাই দাঁড়িয়ে আছে তো তোর জন্য। মানিকবাবু ওদের কাছে গিয়ে অনেকক্ষণ গল্প করলো। কত গল্পই না জমেছিল ওদের মধ্যে। ভোরের দিকে মানিকবাবু বলল, চল এবার আসি রে। ভোর হতে চললো, ছেলে না দেখতে পেলে আবার খোঁজাখুঁজি করবে। তখন তাদের মধ্যেই খোকন বলে উঠল, কোথায় যাবি রে? কোথাও যেতে হবে না, তোকে আর কেউ খোঁজাখুঁজি করবে না। তখন মানিকবাবু বলল, খোঁজাখুঁজি করবে না মানে কি রে? ছেলে আমাকে না দেখতে পেলে ছোটাছুটি করবে। ঠিক তখনই তরুণ বলে উঠল, বিশ্বাস হচ্ছে না? তোর সাথে আমরাও যাবো, চল। এরপর সবাই মানিকবাবুর বাড়ির দিকে রওনা দিল। মানিকবাবু বাড়ির সামনে গিয়ে দেখল বাড়ির সামনে ভিড় জমেছে। মানিকবাবু কিছু বুঝতে পারল না, তাই মানিকবাবু তাড়াতাড়ি ভেতরে চলে গেল। মানিকবাবু ভেতরে গিয়ে যা দেখল তাতে তার সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল। মানিকবাবু দেখল মেঝেতে তার ছেলে, বৌমা ও নাতি কোনো একটি মৃতদেহকে জড়িয়ে ধরে কাঁদছে। মানিকবাবু এগিয়ে গিয়ে দেখল যে মৃতদেহকে জড়িয়ে ধরে তারা কাঁদছে সে মৃতদেহ আর কারণ না, মানিকবাবু নিজে। এই দৃশ্য দেখার পর মানিকবাবু তার বন্ধুদের কাছে ফিরে গিয়ে হালকা হেসে বললেন, তোরা ঠিকই বলেছিস, আমাকে আর কেউ খুঁজবে না। চল, আমরা আগের মতো আবার সবকিছু করতে পারবো। শুনলেন রাজু পালের কলমে
অতীতের হাতছানি। মানিকবাবুর চরিত্রে ঋত্বিক, সোহম, সৈকত, অন্যান্য ভূমিকায় রাজু, আকাশ, আবহ সঙ্গীত শুভ, গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সুমিত।